হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে আমাদের এই মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছি আজকে আমরা এখানে পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 6 বস্তুর উপরে তাপের প্রভাব এটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তো শুরুতে সবাইকে বলে দেই যে আমাদের এসএসসি পরীক্ষায় কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো পরীক্ষায় অ্যান্সার করার জন্য খুবই সুন্দর, মানে পরীক্ষায় আসলে ক খ গ ঘ সবগুলো ভালো মতো অ্যান্সার করা যায়, এত বেশি ক্রিটিক্যাল না। তার মধ্যে এই চ্যাপ্টারও কিন্তু একটা। কিন্তু আমরা কেন ভয় পাই পরীক্ষা অ্যান্সার করতে গেলে? এটা তার রিজনটা হচ্ছে এখানে টপিক বেশ ভালো পরিমাণে আছে, সো এটা একটা কারণ যে আমরা ভয় পেয়ে যাই। একটা কাজ করি, প্রথমে আমরা আগে একটু ক্লাসিফাই করে নেই কি কি টপিক আমাদের এখান থেকে পড়তে হবে বা পড়া উচিত। তো সবার আগে যদি আসি, এখান থেকে আমরা এইভাবে থিওরিটিক্যাল আলোচনার মধ্যে কি কি পড়তে হবে। থার্মোমিটার এটা বেশ সুন্দর একটা জিনিস, অর্থাৎ থার্মোমিটার দিয়ে আমরা যে কাজটা করি, তাপমাত্রা কনভার্সন করি, এই টাইপটা আমাদের পরীক্ষায় লাগবে। ঠিক আছে, যদি থার্মোমিটার বোঝা হয়ে যায়, এরপরে আমরা দেখব যে কিভাবে তাপমাত্রার সাথে আয়তন বা চাপ এগুলো চেঞ্জ করা যায়। বেসিক্যালি গ্যাসের ক্ষেত্রে বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান এনআরটি হয়, এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। এবং আমি আরো বলতেছি, এটা কিন্তু আমি আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলছি, তোমার নর্মাল তরলের ক্ষেত্রে বা কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু বলি নাই। আমরা শুধুমাত্র এইটা জানি যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু বস্তুর আকার, আকৃতি, আয়তন এগুলো চেঞ্জ হওয়ার কথা। অর্থাৎ আমি যে মিন করতেছি সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কথা, ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার কথা এবং আয়তনও বৃদ্ধি পাওয়ার কথা। এবং সেটার সাথে আলফা, বিটা, গামা বিভিন্ন সহগ জড়িত। এই সহগগুলোর মধ্যে কানেকশনটা কি আমরা সেটাকে নিয়ে এখানে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে কি কি করলাম? প্রথমে আমরা তাপমাত্রাকে মাপলাম থার্মোমিটার দিয়ে। তারপর আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি দেখলাম। এরপরে হচ্ছে তাপমাত্রার সাথে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তনের সম্পর্কে টপিক, সেই ব্যাপার সম্পর্কে বললাম। এবার তোমার যখন এই প্রসারণগুলো হচ্ছে তখন আপাত প্রসারণ বা অনেকে বলে অ্যাপিয়ারেন্ট প্রসারণ, একই কথা। এই অ্যাপারেন্টটা কি তোমরা হচ্ছে স্মল এ দিয়ে লিখতা। প্রকৃত প্রসারণ বা রিয়েল সিম্পলি আর আর চোখে যা দেখতেছো বা গ্লাসের প্রসারণ, এদের মধ্যে সম্পর্ক ছিল, তাই না? প্রসারণের ক্ষেত্রে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের সম্পর্ক ছিল, আমরা এই জিনিসটাকেও এখানে দেখব। আচ্ছা, এবং ফাইনালি যদি বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা একটু ঝামেলার অঙ্ক, ইম্পর্টেন্ট না বলে বলা হচ্ছে যে হালকা ঝামেলা করে বাট ইজি আছে, সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি বা সিম্পলি ক্যালোরিমিতির আমরা ম্যাথগুলো দেখব। এই তো, এই বেসিক্যালি কিছু কথাবার্তা বুঝলেই আমাদের হয়ে যাবে, এর চেয়ে বেশি ঝামেলা পাকানো কিছু নাই। ওকে, আচ্ছা, তাহলে শুরু করি আমরা স্কেল দিয়ে বা থার্মোমিটার দিয়ে। ধরা যাক যে এটা আমাদের হচ্ছে একটা থার্মোমিটার। এই দেখো সবুজ কালে দাগ দিচ্ছি, এখানে আমাদের এক্স্যাক্টলি তার আকার দরকার নাই, আমাদের এখানে আপাতত দরকার যে আমরা ক্লিয়ারলি বুঝতেছি কিনা যে থার্মোমিটার দেখতে কিরকম হয় বা কি না হয়। আচ্ছা সরি, এটা ছোট দাগ পড়ে গেছে, এই দাগটাকে আমি সরাই দিই, এটা দরকার নাই। সবুজ কালার তো আসলে নিবটা চোখ থেকে বারবার গায়েব হয়ে যায়। এই যে, তো ধরলাম এটা আমাদের একটা থার্মোমিটার। এটা নিচে তোমার কোন সেন্সিটিভ পাত দেওয়া থাকবে, যেমন ধরো স্টিল দিয়ে তৈরি বা যে কোনো ধাতব পদার্থ তৈরি, যেন আমরা হিটটা খুব সহজে এখান থেকে ট্রান্সফার করতে পারি। এবং এই থার্মোমিটারের উপরে অনেক রকম দাগ 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 এভাবে ছোট ছোট করে তোমার কে দেওয়া থাকবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে থার্মোমিটারের যখন গঠন নিয়ে আমরা কথা বলি, এটাকে বানাইছে কিভাবে, এটা হচ্ছে আসল সমস্যা। যে বুঝবো কিভাবে, এটা বোঝার ওয়ে হচ্ছে এভাবে যে দুইটা স্থির বিন্দুর সাপেক্ষে এই কাজটা করা হয়েছে। একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু আর এটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। সোজা বাংলায় বললে নিচেরটাকে বলা হয় বরফ বিন্দু, আর তোমার উপরেরটাকে বলা হচ্ছে বাষ্প বিন্দু। এই দুইটা পয়েন্টকে মাথায় রেখে যে কোনো থার্মোমিটারকে ডিজাইন করা হয়। এখন এটা প্রশ্ন উঠতে পারে যে ভাই, বরফ বিন্দু বাষ্প বিন্দু কেন বললেন? তার কারণটা হচ্ছে আমরা যখনই এরকম তাপমাত্রা মাপতে যাব, এক একটা তাপমাত্রায় এক একটা পদার্থ এক এক রকম বিহেভ করে। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা সিম্পলি পানিকে ইউজ করব, কারণ আমরা জানি পানির তিনটা ক্লিয়ার অবস্থা আছে, মানে জমে বরফ হয়, বরফ থেকে পানি হয়, পানি থেকে আবার সে তোমার বাষ্প হয়। তার মানে বরফ, পানি, বাষ্প। সো পানির এক্স্যাক্টলি দুটো এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এই বরফ আর বাষ্প, বা দুটা স্থির বিন্দু হচ্ছে আমাদের এখানে বরফ আর বাষ্প। এখন যে যার মতো তৈরি করবে তার থার্মোমিটার, কিন্তু থার্মোমিটার তুমি যেই বানাক না কেন বা তার নিজের নাম থেকে যেরকমই স্কেলিং করুক না কেন, মেইন ঘটনা হইলো যে এই থার্মোমিটারকে যখন আমি পানির সাথে কানেক্ট করে দিব, মানে বরফের অবস্থায় কানেক্ট করব আর বাষ্পের অবস্থায় কানেক্ট করব, তখন দেখা যাবে এক একটা
সেলসিয়াস স্কেলে বা এক একটা ফারেনহাইট স্কেলে বা কেলভিন স্কেলে এক একটা মান দেখাচ্ছে, কিন্তু প্রত্যেকটা স্কেলেরই কিছু বেসিক ভ্যালু ফিক্স থাকবে। কথা মানে হলো সেলসিয়াস স্কেলে এই বরফ বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে এবং বাষ্প বিন্দুর মানটা 100 ডিগ্রি সেলসিয়াসই আসবে। তুমি কয়েকটা সেলসিয়াস স্কেল নিয়ে আসো, যদি সবগুলো ঠিক হয় কয়েকটা সেলসিয়াস স্কেলে দেখবা এই দুইটা পয়েন্টে ফিক্স মানই দেখাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা ফারেনহাইট স্কেলকে নিয়ে আসি, তখন ও দেখাবে নিচে 32 ডিগ্রি ফারেনহাইট আর উপরে দেখাবে 212 ডিগ্রি ফারেনহাইট। সিমিলারলি তুমি যে কোনো কেলভিন স্কেলকে নিয়ে আসো, যদি এটা ঠিকঠাক থাকে তখন সে নিচে দেখাবে 273 কেলভিন আর সে উপরে দেখাবে 373 কেলভিন। সো বেসিক্যালি যেই স্কেলকেই আই না কেন, সেলসিয়াস বা ফারেনহাইট বা কেলভিন, তারা কিন্তু প্রত্যেকে নির্দিষ্ট অবস্থায় নির্দিষ্ট তাপমাত্রাকেই দেখাবে। এটাই হচ্ছে আমাদের মেইন থিম, যে আমরা দুইটা স্থির বিন্দুর সাপেক্ষে যে কোনো স্কেলকে এভাবে ডিফাইন করে নিতে পারি। এখন যদি আমরা এখান থেকে অন্য যে কোনো মান বের করতে চাই, মধ্যবর্তী যে কোনো মান বের করতে চাই, তাহলে আলটিমেটলি 0 থেকে উপরে 100 নিচে বা 212 থেকে 32 বা 313 থেকে 273, আমাকে এই রেঞ্জের মধ্যেই কাজ করতে হবে। সো আমরা এটা বলতে পারি এইভাবে, যে যদি এখানে আমরা তাপমাত্রার পার্থক্যটা বের করি এই জায়গা থেকে, যে C-0 ডিভাইড বাই একদম উপর থেকে নিচে 100 - 0 সমান সমান F-32 ডিভাইড বাই 212 - 32। সিমিলারলি K-273 373 - 273, বা সিম্পলি এটাকে তোমার পরবর্তী লেখা শিখছো C/5 F-32/9 সমান সমান K-273 ডিভাইডেড বাই 5। এই তো, তাহলে তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক, মানে থার্মোমিটারের বেসিক ধারণা এখান থেকেই পাওয়া যায়। আবার এটাকে অনেকে এভাবেও লেখে যে ভাই এই C/5 হচ্ছে আসলে del C/5, F-32 মানে আসলে del F/9, K-273 মানে del K/5। অর্থাৎ উপরে যে বিয়োগ করলা তুমি তো অ্যাকচুয়ালি পার্থক্যই করলা, তাই না? তো তুমি তাপমাত্রা পার্থক্যকেও চাইলে এভাবেও লিখতে পারো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোর মধ্যে একটা। বিভিন্ন কনভার্সন আসে বা অনেক কিছু আসে, আমরা জাস্ট এতটুকু ইউজ করলে কিন্তু বের করে ফেলতে পারবো। এবার আসি আমরা পিভি সমান সমান এনআরটি এই টপিকটার কাছে। এই টপিকটা কি ছিল? এটাকে ধরো আমি যদি হাতের বাম পাশে এই জায়গাতে এঁকে দেখাই, সাদার উপরে এই কাটা খুব একটা সুন্দর লাগতেছে না, অন্যটা কালার নেওয়া যাক, এই কালারটা নিয়ে দেই। তো ধরো এই যে আমাদের কাছে একটা গ্যাসের সিলিন্ডার আছে এবং গ্যাসের সিলিন্ডারের উপরে এই ধরো আমরা একটা পিস্টনকে নিয়ে নিলাম, ঠিক আছে? এই পিস্টন, এখানে কিন্তু কোনো ঘর্ষণ টর্ষণ নাই, মানে পিস্টন যখন মুভ করবে তখন কোনো ঘষা খাবে না, এমনটা আমরা এখানে ধুয়ে নিচ্ছি। এই যে ঠিক আছে, এই গেল আমার পিস্টন। এখন এই সিলিন্ডারের ভিতরে কি থাকবে? গ্যাসীয় পদার্থ। তো আমরা জানি গ্যাসীয় পদার্থের তুমি নির্দিষ্ট কোনো আকৃতি পাবা না, একে তুমি যেখানে রাখবা সে সেইটার সম্পূর্ণ জায়গায় দখল করে ফেলবে এবং তার আয়তন আকৃতিটাও ওই পাত্রের সাথে মিলে যাবে, তাই তো? তো যখন এই নির্দিষ্ট পরিমাণে গ্যাস তুমি নিচ্ছ, তার মানে তুমি একটা নির্দিষ্ট মোল সংখ্যার গ্যাস নিচ্ছ। সেই মোল সংখ্যাটাকে লেখা হয় ছোট্ট হাতের এন দিয়ে। এই বড় হাতের আর মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যার মান 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে? সো নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যাস নিচ্ছি। এই গ্যাসের নিচ থেকে এখন যদি ধরো আমি নিচ থেকে এইভাবে তাপ শক্তি দেয়া শুরু করি, তখন কি হবে? ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে আর কি কি ঘটনা ঘটবে? যেমন তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু চাপের মানটাও বৃদ্ধি পাবে। সো টি আর পি সহস্রের সমানুপাতিক। আবার তাপমাত্রা বৃদ্ধি পেলে এর কিন্তু আয়তনটাও বৃদ্ধি পাবে, তাহলে ভি সমানুপাতিক টি। কিন্তু নির্দিষ্ট কোনো তাপমাত্রায় যদি আমি চিন্তা করতে চাই যে তাপমাত্রা আমরা বাড়াবো না, তখন কিন্তু চাপ এবং আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। কারণ তুমি চিন্তা করো একটা সিলিন্ডারের ভিতরে গ্যাস নিয়ে তুমি নির্দিষ্ট তাপমাত্রায় যত বেশি চাপ দিবা আয়তনটা কি ছোট হয়ে আসবে না? তো এটা ক্লিয়ার করে বলা উচিত যে যখন আয়তন কনস্ট্যান্ট থাকবে তখন চাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক হবে, যে পি সমানুপাতিক টি। আবার যখন চাপ কনস্ট্যান্ট হয়ে যাবে তখন আয়তন এবং তাপমাত্রা সমানুপাতিক, যত তাপ দিবা তত সাইজে বড় হয়ে যাবে। কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক। এই কথাগুলোকে মার্জ করে সূত্র পাওয়া গেল পি ভি সমান সমান টি।
কিন্তু মাঝখানে এটাকে ব্যালেন্স করার জন্য এন এবং আর তাকে লাগবে। এখানে এন এর মানটা নির্দিষ্ট, মানে নির্দিষ্ট মোল সংখ্যার গ্যাস, এবং আর এর মানটাও নির্দিষ্ট, কারণ সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আমরা গ্যাসে কোনো কিছু দেখলেই পিভি সমান এনআরটি এভাবে অঙ্ক করতে পারবো। ঠিক আছে, এবার আসি তাপমাত্রা বৃদ্ধির সাথে তোমার যে বস্তুর আকার আকৃতি পরিবর্তন হয় এই ব্যাপারটা। যেমন ধরা যাক এটা যদি আমাদের একটা চিকন লম্বা একটা তার হয়, ধরলাম এই তারের আদি যে দৈর্ঘ্য এটা হচ্ছে L1। এখন তুমি তাপমাত্রা যখন বৃদ্ধি করবা, অবভিয়াসলি এই তারের দৈর্ঘ্য একটু বৃদ্ধি পাবে। ধরলাম এই তারের যে নতুন দৈর্ঘ্য সেটা হচ্ছে L2। তাহলে এই যে L1 আর L2 এদের মধ্যে কি একটা দৈর্ঘ্যের তফাৎ আছে না? এই দৈর্ঘ্য তফাৎটাকে ধরলাম আমরা ডেল্টা এল। তাহলে কিভাবে এই ডেল্টা এলটা আসলো? চিত্র থেকে বলতে পারি L2 সমান সমান আদি দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের পরিবর্তনকে যোগ করতে হবে। এবং এই দৈর্ঘ্যের পরিবর্তনটা ডিরেক্টলি ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপরে, একটা হচ্ছে তাপমাত্রার পার্থক্যের উপরে, এবং আরেকটা হচ্ছে কি উপাদান দিয়ে তৈরি করছো সেইটার উপরে। তো যে সুন্দর করে লিখি, ডেল্টা এল হচ্ছে আলফা L1 ডেল থিটা, অর্থাৎ আদি দৈর্ঘ্য যা ছিল তার সাথে কাকে মাল্টিপ্লাই করলাম? আলফা এবং ডেল্টা থিটা। আলফা হচ্ছে উপাদানের উপর নির্ভর করে, আর ডেল্টা থিটা তোমার তাপমাত্রা পরিবর্তনকে নির্দেশ করে। তাই কমন লিখতে পারি L1 কমন নিলে 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা। সো এটা হচ্ছে আমাদের পরিবর্তিত দৈর্ঘ্যের সূত্র। আবার চাইলে এখান থেকে আমরা শুধু আলফা মানটাও বের করতে পারতাম। সেটা কিভাবে করতে পারতাম? আলফা তোমার হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ডেল থিটা, বা ডেল্টা এল বাই L1 ডেল থিটা, তুমি চাইলে এভাবেও লিখতে পারো। সো এই ডেল্টা এলটাই হচ্ছে আমাদের তাপীয় প্রসারণ সহগ। কার ক্ষেত্রে? দৈর্ঘ্যের ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা ক্ষেত্রফল বা আয়তনের জন্যও লিখতে পারি। চিন্তা করে দেখো, তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে কি কি গুণ করতে হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। সো বেসিক্যালি দুইটা দৈর্ঘ্যকে গুণ করতে হয়। তাই আমরা ক্ষেত্র প্রসারণ সহগকে যদি বিটা দিয়ে প্রকাশ করি, সূত্র হচ্ছে ডেল্টা এ A1 ডেল থিটা। ঠিক একইভাবে আয়তন প্রসারণ সহগটা হবে ডেল্টা ভি V1 ডেল থিটা। কিন্তু যদি আমরা চাই এটাকে আমরা দৈর্ঘ্যের সাপেক্ষে চিন্তা করতে পারি, দুইটা দৈর্ঘ্যকে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। সো বিটা হচ্ছে টোয়াইস আলফা। এবং একইভাবে তিনটা দৈর্ঘ্যকে গুণ করলে পাওয়া যাবে আয়তন, তাই থ্রাইস আলফা সমান সমান গামা। এটা কি অনেক সময় পরীক্ষায় এভাবে দেওয়া থাকে যে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, যদি ভাগ করে করে দেখো, সো বিটা বাই 2 গামা বাই 3 সমান সমান আলফা, এভাবে লেখা যায়। আবার চাইলে তুমি 6 দিয়েও গুণ করতে পারো, 6 আলফা সমান সমান 3 বিটা সমান সমান 2 গামা। পরীক্ষায় যেটাই আসুক, হোপফুলি এখন তুমি অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটাকেই আমরা চাইলে আবার গ্যাসের ক্ষেত্রেও কাজে লাগাইতে পারি। ওই যে একটু আগে দেখো পিভি সমান এনআরটি আমরা করলাম না? যদি এটার মধ্যে আমরা একটা কাজ করি, সমচাপে মানে চাপ কনস্ট্যান্ট রেখে শুধুমাত্র পরিবর্তন করি আয়তনের, তাহলে পি কনস্ট্যান্ট রেখে V2 মাইনাস V1, তাহলে এন আর T2 মাইনাস T1, তাই না? এখন যদি আমরা কাজ করি, এটাকে যদি আমরা পিভি সমান এনআরটি দ্বারা ভাগ করে দিই তাহলে কি অবস্থা হয়? তাহলে পাচ্ছি আমরা V2 মাইনাস V1 ডিভাইড বাই V1, এন আর কাটাকাটি হয়ে গেল, T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 লেখা যায় না? আচ্ছা, এবং আরেকটা কাজ করব আমরা, আমরা V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1টাকে রাখলাম, ওই সাইড থেকে T2 মাইনাস T1 কে নিয়ে আসলাম। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 1/T1, সব পক্ষান্তর করলাম। এবং দেখো একটু আগে আমি তোমাকে এই গামার কথা বলতেছিলাম, গামা কি ডেল্টা V1 ডেল্টা থিটা, এটাই না? তার মানে আমরা এখান থেকে আরেকটা স্পেশাল জিনিস বের করে ফেললাম, সেটা হচ্ছে এইটা, যে ভাই 1/T1 মানে 1 বাই তাপমাত্রা ইকুয়াল টু কি? ইকুয়াল তোমার হচ্ছে গামা। অর্থাৎ তুমি যখন আয়তনের পরিবর্তন চিন্তা করতেছো সমচাপে, সেটা কিন্তু তাপমাত্রার সাথে ডিরেক্টলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ তাপমাত্রা তোমার যত থাকবে, তোমার আয়তন বৃদ্ধির যে হার সেটা কিন্তু চেঞ্জ হয়ে থাকবে, বা সিম্পলি কমতে থাকবে। বেশি তাপমাত্রায় আয়তন বেশি বড় হওয়ার কথা না, কম্পেয়ার টু তোমার হচ্ছে কম তাপমাত্রায়। ঠিক আছে, সো এটা কিন্তু আমরা সম্পর্ক বের করলাম যে গামার সাথে ডিরেক্টলি টি এর সম্পর্ক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, এই তো বের হয়ে গেল। সো এই কথাগুলো মনে রাখতে হবে।
এগুলো হচ্ছে আমাদের কমন থিওরি। এখন আর কি বলা বাকি থাকলো আমাদের, যে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ, এই ব্যাপারটা নিয়ে চাইলে এখন আমরা ডিসকাস করতে পারি। ধরা যাক যে আমাদের কাছে এরকম একটা নর্মাল কাচের পাত্র আছে, এরকম একটা কাচের পাত্র আছে ধরলাম আর কি। আচ্ছা, তো চিন্তা করে দেখো, যদি এই কাচের পাত্রের ভিতরে আমরা যে কোনো তরল নেই, বুঝানো খাতিরে বললাম, ধরা যাক যে আমরা এখানে পানিকে নিচ্ছি, এই যে পানি তোমার ফিল করে দেওয়া আছে এবং তুমি এটাকে হিট দেওয়া শুরু করলা। তাহলে হিট দিলে কি হবে? হিট দিলে প্রথমে এই যে কাচটা, এই কাচটা বৃদ্ধি পাবে। তো যদি কাচটা বৃদ্ধি পায়, কি ঘটনা ঘটবে? আমি শুরুতে দেখলাম আমার পানির লেভেল ছিল এই জায়গাতে শুরুতে। তো তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করতেছ, ফার্স্টে কি হবে? এই পাত্রটা নিজেই কিন্তু একটু প্রসারিত হয়ে যাবে, তাই না? কারণ তাপমাত্রা বৃদ্ধি পাইলে সবকিছুই প্রসারণ হয়। তা প্রথমে কি হবে? এই পাত্রটাই একটু প্রসারিত হয়ে যাবে। তাহলে প্রসারিত হইলে পানি কি হবে? পানি কিন্তু একটু নিচের দিকে নেমে যাবে, এই যে, কারণ পাত্র সাইজে বড় হয়ে গেছে, তাই পানির লেয়ারটা একটু নিচে নেমে গেছে। এই যে 2 নাম্বার নিচে নেমে গেছে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু চোখে নর্মালি আসে না, কারণ আমাদের তো মাথায় থাকেই না যে পাত্র বড় হবে। কিন্তু এইবার কি হবে? যখন তুমি তারপরও তাপ শক্তি দিয়েই যাচ্ছ, পানি বাড়তে 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 প্রচন্ড উচ্চতায় চলে আসবে। ঠিক আছে, সো প্রথমে কি হইলো? প্রথমে আমার পাত্র প্রসারিত হইলো, এবার পানি প্রসারিত হইলো, পানি প্রসারিত হইতে 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 একদমই মুখ পর্যন্তই চলে আসলো, 3 নাম্বার এখানে চলে আসলো। এখন তোমার কাছে এটা নর্মালি মনে হয়, তোমার কাছে মনে হয় যে ভাই, আমি তো 1 নাম্বার লেভেলে পানি রাখছিলাম আর পানি আসো 3 নাম্বার পর্যন্ত, তাহলে পানি মনে হয় এই গ্রিন কালার এতটুকু উঠছে। এ তোমার কাছে মনে হয়, মানে মনে হয় বলতে আপাত প্রসারণ তোমার কাছে মনে হয় এইটা। কিন্তু বাস্তবে কি হয়েছে? বাস্তবে পানি তো আগে নিচে নামছে, তারপর না উপরে উঠছে। তার মানে 2 থেকে 3, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ, বুঝছো? 1 থেকে 3 হচ্ছে আপাত, আর 2 থেকে 3 হচ্ছে প্রকৃত। সো এই জন্য আমরা বলি এভাবে যে প্রকৃত যেই প্রসারণটা হয়, সেটা হয় তুমি যা দেখতেছো চোখে, তা তো আছেই, সাথে আরো এক্সট্রা কি যোগ করতে হয়? পাত্রের যে প্রসারণ, তোমাকে ওটাকেও অ্যাড করতে হবে, তখনই তুমি পাবা যে আসলে ঘটনাটা কি ঘটছে। বুঝতে পারছি? তাহলে আমরা কিন্তু মোটামুটি সবগুলো থিওরি কি তোমাকে আরেকবার জাস্ট মনে করাইলাম যে কি কি তুমি এখানে পড়ে আসছো। শুধু একটা নিয়ে কোনো কথা বলি নাই, ক্যালোরিমিতি। এটার বেসিক ইকুয়েশনটা খুব সোজা। ক্যালোরিমিতি বলতে এটাই বোঝায়, যা দিব তাই পাবো, অর্থাৎ গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, মানে কিউ ইন সমান কিউ আউট। তুমি এবার চিন্তা করতে পারো, গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। থাক, তোমাদের এখানে ইনপুট লেখার দরকার নাই, তোমরা এখানে নর্মালি গৃহীত সমান সমান বর্জিত এভাবে লিখো, মানে বইয়ে যেভাবে আছে আমরা ওভাবে রাখতেছি, গৃহীত সমান সমান বর্জিত তাপ। ঠিক আছে, এটা আমরা অঙ্ক করে আরো ভালো বুঝবো, এটাকে এখানে আর কিছু বললাম না, আমরা অঙ্কের মধ্যে এটাকে নিয়ে আরো ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে এখন কি করব? আমরা এখন এখান থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এখন সলভ করব। ওকে, তো দেখো কি আসলো প্রথমে আমাদের, রাজশাহী বোর্ড 2020। 30°C তাপমাত্রার 150 গ্রাম পানিতে এত তাপমাত্রা লোহার দণ্ড নিমজ্জিত করা হলো এবং চূড়ান্ত তাপমাত্রা হয়ে গেল এত। পানির আপেক্ষিক তাপ, লোহার আপেক্ষিক তাপ এবং ঘনত্ব তোমাকে দেওয়া আছে। সো পানির গৃহীত তাপ কত? তাহলে আমরা যখন তাপ শক্তি নিয়ে কথা বলি, তখন সূত্র হচ্ছে কিউ সমান সমান এম এস ডেল থিটা। তো তুমি পানি নিয়ে কথা বলতেছো, এখানে পানির ভর কত? 150 গ্রামের পানি, তাহলে ভাগ 1000। পানির এস কত? 4200। আর ডেল থিটা, তুমি ছিলা কোথায়? 30°C তাপমাত্রার পানিতে কিছুটা করছো, ফলাফল চূড়ান্ত তাপমাত্রা হয়ে গেছে 56। তাই নতুন তাপমাত্রা হচ্ছে 56, আর তোমার আগে ক ছিল 30, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেটারে বসাই দিই, তাহলে পেয়ে যাব যে এখান থেকে আমাদের এই তাপমাত্রা পার্থক্যের কারণে কি পয়েন্ট শক্তি শোষিত হয়েছে। সো সলভ করে পাওয়া যাচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ 16380, একদম বেসিক জিনিস। ঠিক আছে, এটা কিন্তু ক্যালোরিমিটারই একটা অঙ্ক, যে পানি যতটুকু শোষণ করবে অতটুকু কিন্তু তোমার এই লোহা ছেড়ে দিবে এবং তার ফলাফল তারা একটা চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাবে। এটাই কিন্তু ক্যালোরিমিতির অ্যাকচুয়ালি মূলনীতি অ্যাপ্লাই করে সলভ করা হচ্ছে। তাহলে এই ঘটনায় কোন কোন কথা সত্য? এখানে গৃহীয় তাপ সমান সমান বর্জ্য তাপ, এই কথা অবশ্যই সত্য, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এখন আমাদেরকে চেক করতে হবে লোহার ভর আর পানির ভরের কি অবস্থা, এ তো এক অনুপাত করলেই হচ্ছে। সো লোহার ভর তোমাকে কত দেওয়া আছে?
নিয়োজন করলে চলন তাপ এত হয়, আপেক্ষিক তাপ ঘনত্ব। আচ্ছা, তোমার কিন্তু এখানে লোহার ভরটা দিয়ে দেওয়া নাই, কিন্তু আমরা এটা বের করতে পারবো কিভাবে, কারণ গৃহীত তাপ এবং বর্জ্য তাপ সমান। তাহলে আমরা কিন্তু একটু আগে বের করলাম যে পানির যে গৃহীত তাপ এটা কত ছিল, 16380। তাহলে পানির গৃহীত তাপ 16380 সমান সমান কি হবে, লোহার বর্জিত তাপ। তাহলে লোহার ভর ধরলাম এম, লোহার এস কত, প্রশ্ন মতে 450। আর ডেল থিটা কত হবে, লোহা তোমার ছিল কত 75-এ, আর চলে যাবে 56-এ, 75 - 56 শর্ত মতে এই দুইটা ইকুয়াল। তাহলে এখন ইকুয়াল ধরলেই আমরা এখান থেকে এম এর মানটা পেয়ে যাব। তো যেমন ক্যালকুলেটর বসে কাটাকাটি করি, তখন তুমি এম এর মানটা পাচ্ছ 1.92 কেজি। ঠিক আছে, তাহলে লোহার ভর 1.92 আর পানির ভর কত, 150 গ্রাম। তো যদি আমরা ভাগ করে দেই, ভাগ করলে এই অনুপাতটা পাওয়া যাচ্ছে এভাবে 12.77। তাহলে মেলে নাই। তাহলে লোহার ভর আর পানির ভর 9 গুণ কটা মেলে নাই, কিন্তু লোহা যতটুক তাপ ছাড়বে ওটাই পানি গ্রহণ করবে, এই কথা সত্য। সেটাকে ধরেই আমরা বের করলাম লোহার ভর ছিল 1.92। আচ্ছা, এখন আসি তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে সি সমান সমান এম এস। তাহলে লোহার ভর আমরা জানি 1.92, আর লোহার এস আমরা জানি 450। ঠিক আছে, তাহলে আমরা লোহার জন্য বের করবো এইভাবে 1.92 আর 150। ঠিক একইভাবে আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা পানির জন্য তাপ ধারণ ক্ষমতা বের করতে পারি। তাহলে পানির তাপ ধারণ ক্ষমতা সি সমান সমান পানির এম আর পানির এস। পানির এম কত, 150 গ্রাম ডিভাইড বাই 1000, এবং পানির এস কত, 4200, মারাত্মক রকমের বেশি। তার মানে লোহার তাপ ধারণ ক্ষমতা যদি আমরা বের করি গুণ করে, এ মানটা পাওয়া যাবে 864। আর যদি আমরা পানির তাপ ধারণ ক্ষমতা বের করি তখন মান পাওয়া যাচ্ছে 630। তাহলে উত্তর কি পাওয়া গেল, উত্তর পাওয়া যাচ্ছে যে পানির তাপ ধারণ ক্ষমতা কিন্তু লোহা থেকেও বেশি হয়ে গেল। তাহলে এখানে উত্তর তোমার কি হওয়ার কথা, লোহার তাপ ধারণ ক্ষমতা 864 বেশি আসছে। সো উত্তর হচ্ছে আমাদের 1 এবং 3 সঠিক, 2 কিন্তু আমাদের বাদ হয়ে গেছে। সো উত্তরটা এখানে আমাদের 1 এবং 3 কোথায় আছে, হচ্ছে গ। তার মানে আমরা কখনই অঙ্ক পড়া সলভ না করে আসলে গেস করতে পারবো না। যদিও নর্মালি এস এর মান যদি চিন্তা করি, এস এর মান চিন্তা করলে কিন্তু আমাদের পানির মানটা অনেক বেশি ছিল আপেক্ষিক তাপ, বাট সামহাউ এম অনেক কম বেশি হওয়ার কারণে উল্টা হয়ে গেছে, সো লোহা বেশি হয়ে গেছে। ঠিক আছে, নিচের কোন সম্পর্কটি সঠিক, ভাই এটা কিন্তু একটু আগে আমি তোমাকে থিওরির মধ্যে আলোচনা করে বুঝে আসছিলাম যে বিটাকে 2 দিয়ে ভাগ করব, গামাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে আলফাকে পাওয়া যাবে। এটা থিওরি থেকে ডিরেক্টলি আমাদের কমন পড়ে গেছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশুদ্ধ পানিকে তাপ দিলে পানির তাপমাত্রা বাড়তে পারে, ভুল কথা। পানির তাপমাত্রা চেঞ্জ হবে না, ঠিক, এবং পানি বাষ্পে যাবে, ঠিক। কারণ ভাই 100 ডিগ্রি সেলসিয়াস তো নর্মাল টেম্পারেচার না, এইখানে তো পানি আস্তে আস্তে সুপ্রতাপ নিতে নিতে বাষ্পে কনভার্ট হবে। তাহলে অ্যান্সারটা হবে 2,3। কারণ পানি পানিই থাকবে, হুট করে তারপরে বাষ্প হয়ে যাবে, তাই না? সো এখানে তোমার পানির তাপমাত্রা বাড়তে পারবে না, পানি আপ টু 100 পর্যন্তই যাবে। নিচের কোনটির চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়, বরফ। চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়, আমরা কিন্তু এটা পড়ছিলাম, ওই যে একটা ছোট তার দিয়ে দুই পাশ থেকে ঝুলাই দিলে বরফটা কাটতে কাটতে পড়ে যায়, তাই না? তার মানে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়। একটি তামার দণ্ডের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় যদি এর শেষ দৈর্ঘ্য, আচ্ছা লেখে লেখে বলি, তাহলে ডেল থিটা 100 কেলভিন, শেষ দৈর্ঘ্য তোমার হয় 10 পয়েন্ট সামথিং সামথিং, মানে L2। তারের আদি দৈর্ঘ্য L1 এবং আলফা আমাকে দেওয়া আছে। তাহলে আমি খুব ভালো করে জানি আলফা ইকুয়াল টু ডেল্টা এল ডিভাইডেড বাই L1 ডেল থিটা, তাই না? এখানে আমরা ডেল্টা এল এর জায়গায় কি বসাবো সেটা আমরা আপাতত জানি না, কিন্তু আমরা কাজ করতে পারি, এটাকে এভাবে ভেঙে ফেলতে পারি। L2 সমান সমান L1 প্লাস L1 আলফা ডেল্টা থিটা। এখন দেখো, এখন কিন্তু তুমি চাইলেই কমন নিতে পারো যে L1 দিয়ে 1 প্লাস আলফা ডেল থিটা সমান সমান তোমার L2। তুমি L2 জানো, 1 আলফা সব জানো, এখন খালি L1 জানো না। সো এখন এই সূত্রের মধ্যে যদি আমরা মানটা বসাই দিই তাহলে কিন্তু পেয়ে যাবো উত্তর কত আসে। তাহলে এটা যদি সলভ করে ফেলি তাহলে L2 ধরে ধরে, তাহলে L1 আমার অঙ্ক করে হিসাবটা আসতেছে 10 মিটার। এখন দেখো তো 10 মিটার কোথায়, প্রশ্নে কোনো 10 মিটার দেওয়া নাই। তাহলে যদি মিটারকে আমরা কিলোমিটার বানাই তাহলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে 0.01 কিলোমিটার। ঠিক আছে, উত্তর আসলে 0.01 কিলোমিটার, বি কেয়ারফুল।
কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান মান দেখাবে? আমরা সূত্র জানি C/5 সমান F-32/9। যেহেতু সেম দেখাবে তাই সেলসিয়াস সমান ফারেনহাইট সমান এক্স, এটা আমরা বসাই দিব। তাহলে x/5 x-32/9 যদি বসাই দেই এবং ক্যালকুলাস সলভ করি, তখনই পেয়ে যাব আমরা x =-40। তাই উত্তরটা হবে -40°C বা -40°F। ঠিক আছে, এই তো হয়ে গেল। তাপের একককে ভরের একক দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? তাপ মানে তোমার হচ্ছে কিউ, এখন সমান সমান এম এস ডেল থিটা। এই কিউ কে কি দিয়ে ভাগ দিব আমরা? ভরের একক দিয়ে ভাগ দিব, মানে এম দিয়ে ভাগ দিব। সো কিউ আর এম ভাগ দিয়ে কি পাওয়া যাচ্ছে? এস ডেল থিটা পাওয়া যাচ্ছে। এখন তুই যে কনফিউজ হয়ে যাও যে ভাই এস ডেল থিটা আবার কি জিনিস, তাহলে তুমি একক চিন্তা করো। কিউ মানে তো হচ্ছে জুল, আর এম মানে তোমার কি ম্যাস মানে কেজি, জুল পার কেজি। তুমি চিন্তা করো জুল পার কেজি কিসের একক? এ তোমার চাপের একক না, এটা তোমার তাপ ধারণ ক্ষমতারও একক না, এটা কি আপেক্ষিক তাপের একক, তাই না? কিন্তু আপেক্ষিক তাপ যদি বলতে যাও তো তোমার এম এস এস কে মিন করে। সো আপেক্ষিক তাপ তো জুল পার কেজি পার কেলভিন, এটাও কিন্তু হচ্ছে না। তাহলে আপেক্ষিক সুপ্ত তাপকে তুমি এখানে মিন করতেছো, কারণ তুমি চিন্তা করে দেখো কিউ সমান সমান এম এল এফ পড়ছো বা কিউ সমান সমান এম এল ভি তুমি পড়ছো। সো কিউ এম কি সুপ্ত তাপকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, সো জুল পার কেজি বলতে এখানে আপেক্ষিক সুপ্ত তাপকে ইন্ডিকেট করতেছে। বুঝতে পারছি আমরা? ঠিক আছে, তাহলে সামনে আগাই। তামার আপেক্ষিক তাপ কত? মুখস্থ, তামার আপেক্ষিক তাপ তোমার হচ্ছে 400। আর 130 কার আপেক্ষিক তাপ? 130 হচ্ছে সীসার আপেক্ষিক তাপ, ঠিক আছে, বা 126 সীসার আপেক্ষিক তাপ। জলীয় বাষ্পের আপেক্ষিক তাপের মান কত? জলীয় বাষ্প তোমার হচ্ছে 2000। যদি কেউ বলে পানির কথা, পানি তোমার হচ্ছে 4200। যদি কেউ বলে বরফ, বরফ তোমার হচ্ছে 2100। আর জলীয় বাষ্প এই যে তোমার হচ্ছে গিয়ে 2000। এই মানগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, পরীক্ষায় এগুলো প্রায় আসে। ঠিক আছে, কোনো একদিন তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হলো, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধির মানটা কত? তো তুমি আগে ডেল্টা সি তো বের করো। এখানে ডেল্টা সি মান কত? 25 থেকে 30, অর্থাৎ পার্থক্য করলে পাওয়া যাবে 5 ডিগ্রি সেলসিয়াস। এখন ডেল্টা সি থেকে যাওয়া লাগবে ডেল্টা এফ এ। থ্রি যখন পড়াচ্ছিলাম তখন বলছিলাম ΔC/5 =ΔF/9। তাহলে এখন যখন কাটাকাটি করি, তাই ডেল্টা এফ সমান সমান 5 এবং 5 কাটাকাটি গিয়ে যাবে এবং এটা 9 দিয়ে গুণ হবে। সো উত্তরটা ডিরেক্টলি আসবে 9। তাই 9 ডিগ্রি ফারেনহাইট, একদম ডাইরেক্ট আমরা থিওরি পড়ছি, মানটা বসায় দিচ্ছি। রূপার আপেক্ষিক তাপ 230 জুল পার কেজি পার কেলভিন হলে 5 কেজির উপর তাপ ধারণ ক্ষমতা কত? তাহলে সি সমান সমান তোমার হচ্ছে এম এস। এম হচ্ছে 5 কেজি, আর তোমার এস এর মান হচ্ছে 230। তখন তুমি গুণ করে দাও, তাহলে কত? 3 × 5 = 15, 5 হায় থাকে 1, 5 2 10 1, সো 1150। অ্যান্সারটা হবে 1150 জুল পার কেলভিন। ঠিক আছে, চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক কেমন হয়? উল্টা হয়, বরফের ক্ষেত্রে কমে যায় আর মোমের ক্ষেত্রে বেড়ে যায়। মনে রাখবা যে মোমের আর বরফের সম্পর্কটা উল্টা। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কেমন? অনেকে দেখায় বসে 0 ডিগ্রি সেলসিয়াস, না, এটা 0 ডিগ্রি সেলসিয়াস না, এটা তোমার হচ্ছে 273.16 এত কেলভিন। এবং আরেকটা শর্ত আছে, 4.5 মিলিমিটার মার্কারি চাপে, মানে চাপের মানটা হবে এইটা, 4.5 মিলিমিটার মার্কারি চাপে 273.16। এইটা হচ্ছে গিয়ে তোমার পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। সকল তাপমাত্রায় তুমি তো আর সেম জিনিস পাবা না, চাপ আগে তোমাকে কনস্ট্যান্ট করে নিতে হবে, তারপর তুমি এটা পাবা। ক্যালোরিমিতির মূলনীতি কোনটি? ইকুয়াল, যা দিবা তাই পাবা। গৃহতাপ সমান সমান বর্ধিত তাপ। 1 জুল তাপ কত ক্যালোরি সমান? এটা তোমাকে একদম মুখস্থ রাখতে হবে। অনেকেই ভুল করে বসে ক্যালোরিকে ছোট ভাবে, ক্যালোরি ছোট না, ক্যালোরি বড় একক। 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। আজ উল্টা করে দেই যে 1 জুল লাগবে, তাহলে 1/4.2, সুন্দর মিল আছে, 0.24 এত ক্যালোরি। তোমাকে এইটি জিজ্ঞেস করছে যে 1 জুল সমান সমান কত ক্যালোরি, তাহলে 0.24 ক্যালোরি। এটা হচ্ছে আমাদের 1 জুলের কনভার্সন। এবার আমরা এটা উদ্দীপক থেকে প্রবলেম সলভ করব। এই উদ্দীপকে দেখো একটা গ্রাফ দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা। এখন তোমাকে বলতেছে এখান থেকে বলো মোমের স্ফুটনাঙ্কটা কত হবে বের করতে হবে। যদি তুমি খুব ভালো করে খেয়াল করো তুমি দেখতে পারতেছো
যে শুরুতে 45 থেকে মানটা বাড়তেছে, তার মানে এটা মানটা বাড়তে 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 কঠিন থেকে বাড়তে বাড়তে এই পর্যন্ত যখনই আসছে তখন গলে গেছে। এবার গলে যাওয়াটা কন্টিনিউ করবে সেম তাপমাত্রায়, তারপর আবার গলিত অবস্থায় তাপমাত্রা বাড়তে 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 এই পর্যন্ত উঠছে। এই পর্যন্ত উঠার পর আর কেন কিছু নাই, কারণ এই জায়গাতে এসে এটা স্ফুটনাঙ্ক হয়ে গেছে, মানে বাষ্প হওয়া শুরু করছে। আমি তোমাকে জিজ্ঞেস করছে স্ফুটনাঙ্ক কত, তো দেখো তো মানটা কত, 180 না, কিন্তু ডিগ্রি সেলসিয়াস, তাহলে 180 প্লাস 273, এইটা হচ্ছে আমাদের কেলভিন টেম্পারেচার। তার মানে 453 এত কেলভিন অথবা 180 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সেম উদ্দীপক থেকেই জিজ্ঞেস করতেছে এই লেখো চিত্র থেকে আমরা মোমের কি পাবো, আপেক্ষিক তাপ, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। আমরা পাবো এখান থেকে গলনাঙ্কের মান, এই যে এই জায়গাটা, এবং আরেকটা পাবো স্ফুটনাঙ্ক, এই জায়গাটা। কিন্তু আপেক্ষিক তাপ তো জানার কোনো সুযোগ নাই, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের তাপমাত্রা পাবো, মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক 2 ও 3, এই দুইটা আমাদের এই চিত্র হতে পাওয়া সম্ভব। 10 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন হবে? তো তুমি চিন্তা করো, কিউ সমান সমান এম এস ডেল থিটা। 10 গ্রাম মানে কত, 10/1000 কেজি। পানির এস কত, 4200। আর ডেল্টা থিটা কত, তুমি 1 কেলভিনই চাইছো বাড়াইতে, তাহলে এখানে 3 শূন্য উপরে 3 শূন্য, যেন কাটাকাটি করে দেই, সিম্পলি পড়ে থাকতেছে আমাদের 42 এত জুল। এই পরিমাণে আমাদের লাগবে, কিন্তু 42 সবাই তো 4.2 দিয়ে তোমার মাল্টিপ্লাই করে রেখে দিছে। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার অঙ্কটা চেক দেই। 10/1000 ইন্টু তোমার হচ্ছে 4200, হ্যাঁ এক্স্যাক্টলি 42। তাহলে এখন প্যাটা যে জায়গাতে হইতেছে, আমি যদি বাকি মানগুলোকে গুণ করি, মানে পাওয়ার যদি কনভার্ট করি, তাহলে মানটা কিন্তু আসলে নাই। কিভাবে দেখো, যদি 4.2 বলি আরো 10 দিয়ে গুণ করতে হবে, যদি 0.42 বলি তাহলে আমার 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে 4.2 ইন্টু 10⁻1, এইটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। কিন্তু উত্তরটা আমার কাছে নাই, বুঝতে পারছো? সো এটা অ্যাকচুয়ালি উত্তর মিসিং। 4.2 10⁻1 এমনটা লাগবে, সামহাও নাই এখানে। ওকে ফাইন, আমরা ইগনোর করলাম। 2 কেজি পানির 2 কেজি ভরের পানির তাপমাত্রা 50 বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হবে? সেম, 2 কেজি, এস এর মান 4200, আর ডেল থিটা 50 বাড়াইতে চাইছো, তাহলে 50 2 100, তাহলে 42 ইন্টু 100 যেহেতু তোমার ছিল, তাহলে এখানকার 2 শূন্য আর 2 শূন্য 4, তাহলে 42 10⁻4, অথবা 4.2 10⁻5, এটা পসিবল। আপনার যে কনফিউশন লাগে তুমি ক্যালকুলেট করো, করলে দেখবা এই মানটা সুন্দর মতো আমাদের চলে আসছে। তামার ক্ষেত্র প্রসারণ সহ কত হবে? আলফা দেওয়া আছে, তুমি চাচ্ছ আমার কাছে বিটা, 2 দিয়ে গুণ করবা, 16 ডাবল করলে হয় 32, তার চেয়ে একটু বেশি, তাহলে এখানে 33.4, ডাইরেক্ট 2 দিয়ে গুণ করছি, হয়ে গেছে। কোনো গ্যাসের তাপমাত্রা যে 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সমচাপে আয়তন প্রসারণ সহগের মান কত? আমরা একটু আগেই পড়ছিলাম যে তাপমাত্রাকে উল্টায় দিতে হবে, কিন্তু কেলভিন এককে উল্টায় দিতে হবে, তখন তুমি পেয়ে যাবা গামার মানটা কত। তো এখানে তোমায় কত বলা আছে, 30, তাই 30 প্লাস 273, এটা বসাই দিব, সুন্দর মতো আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তাহলে সলভ করলে পাচ্ছি আমরা 3.3 10⁻³ পার কেলভিন। বি কেয়ারফুল, এটা কিন্তু পার কেলভিনে, নট ডিগ্রি সেলসিয়াস, বি কেয়ারফুল। নিচের উদ্দীপকের আলোকে এই কোশ্চেনগুলো উত্তর দাও। এ ও বি পাত্রদ্বয়ের তরলের তাপমাত্রা পার্থক্য কেলভিন স্কেলে কত? মজার বিষয়টা হচ্ছে ডেল্টা সেলসিয়াসও যা, ডেল্টা কেলভিনও তা, অর্থাৎ সেলসিয়াসের পার্থক্য আর কেলভিনের পার্থক্য সেমই হয়, কোনো চেঞ্জ হয় না। এটা 10 ডিগ্রি সেলসিয়াস, এটা 24, তাই কত ঘর, 14 ঘরের ব্যবধান। তাই 14 ডিগ্রি সেলসিয়াস মানেও যা, 14 কেলভিন মানেও তা, কোনো পার্থক্য নাই। এ এবং বি পাত্রে পানির তাপমাত্রা 5 এবং 7 বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের অনুপাত কত হবে? আমরা জানি কিউ সমান সমান এম এস ডেল থিটা। দুইটা পাত্রেই কিন্তু সমভর, তার মানে Q1/Q2 সমান সমান Δθ1/Δθ2, কারণ এম সেম আছে আর পানির তো সেম হবেই। তাহলে উপরে 5 বাড়াবো, নিচে 7 বাড়াবো, তো যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে উপরে থাকলো 1 আর যে 7/5, তাহলে 5×14 = 1.4, তাহলে অনুপাত কত হইলো, 1:1.4। কারণ কি, এমও একই, এস এর মানও একই, শুধু ডেল থিটার অনুপাতটাই ডিরেক্টলি এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই উত্তরটা হবে 1/1.4। কাচপাত্রে রাখা পারদের আপাত প্রসারণ সহগ অ্যাপারেন্ট হচ্ছে এত,
আর কাচের দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে এত, তাহলে প্রকৃত প্রসারণটা কত হবে? আমরা জানি প্রকৃত যদি বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণকে অ্যাড করতে হবে। তাহলে আপাত প্রসারণটা কত তোমাকে দেওয়া আছে? 14.66 10⁻⁻5। এখন পাত্রের প্রসারণকে অ্যাড করতে হবে, কিন্তু প্যারা হইল আমাকে দেওয়া আছে আলফা, এবং আমি এখানে যে প্রসারণটা বলতেছি এইটা আসলে আয়তন। তাহলে আলফা থেকে আমার গামায় যাওয়া লাগবে, তাহলে গামা মানে কি 3 আলফা। তাহলে আমরা এখন গামাটাকে বের করে যোগ যদি করে দিই তাহলেই পেয়ে যাব যে টোটাল প্রসারণ সহগের মানটা এখান থেকে কত আসতেছে। আচ্ছা, তাহলে আমি যখন ডায়াল করি, করলে আমি পাচ্ছি 1.766 10⁻⁻4 এইটা। ওকে, তোমাকে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হইলো তোমাকে দেওয়া আছে দৈর্ঘ্যের ক্ষেত্রে তোমাকে এটা কনভার্ট করতে হবে পাত্রের আয়তনের জন্য, মানে আগে গামা বের করতে হবে। গামা কেমনে পাচ্ছি? গামা আসবে আলফার 3 গুণ থেকে, এখান থেকে আসবে। ফাইন, চলো সামনে আগাই। কোনো গ্যাস সিলিন্ডারের আয়তন তুমি জানো, ভি দেওয়া আছে তোমাকে, এর ভিতরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোলের গ্যাস রাখা আছে, তাহলে পাত্রের দেয়ালের চাপ কত এটা বের করতে হবে। তাহলে আমরা ডিরেক্টলি জানি পি ভি সমান এন আর টি, থিওরি আমরা কিন্তু পড়ে আসছিলাম তাই না? শুধু প্রেশারটা লাগবে, এন মানে কত মোল, আর এর ভ্যালু 8.314, তাপমাত্রা কত 50, বি কেয়ারফুল এটাকে 273 করতে হবে কেলভিন, ডিভাইড বাই আয়তন 0.05 মিটার কিউব। তো যদি এটা বসাই দিই ক্যালকুলেটারে, আমরা ক্যালকুলেটারে বসায় পাচ্ছি বেশ বড় একটা মান আসছে 1073652, বিশাল বড় মান। কই আছে এটা? আচ্ছা, শুরুতেই আছে 1073652। সো ডিরেক্টলি পিভি সমান এনআরটি ফর্মুলা বসাবো, শেষ, অঙ্ক হয়ে যাবে। কিন্তু আর এর মান মনে রাখতে হবে, নাহলে কিন্তু আর অঙ্কটা মিলবে না। ওকে, সামনে আগাই। ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত মনে আছে? একদম ক্লাসের শুরুতেই বলতেছিলাম যে তুমি যেই স্কেল নিয়ে কথা বলো না কেন, দুইটা স্থির বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে বরফ কখন গলবে আর এটা পানি কখন বাষ্প হবে। সো নিচের মান ছিল 32 ডিগ্রি ফারেনহাইট, আর গলনাঙ্ক থেকে যাবো স্ফুটনাঙ্ক, ওই মান তোমার ছিল 212 ডিগ্রি ফারেনহাইট। সো এখানে আমাদের অ্যান্সারটা হবে 32 ডিগ্রি ফারেনহাইট। এগুলো একদম মুখস্থ থাকতে হবে, জিজ্ঞেস করবে ঠাস ঠাস করে দাগাই দিবা। জিরো তাপমাত্রার 100 সিসি গ্লিসারিন তাপমাত্রা 20 বাড়ালে তার ডেল্টা থিটা, এটা হচ্ছে আদি আয়তন, প্রকৃত প্রসারণ তো হয় 1.06, তাহলে গ্লিসারিন প্রকৃত প্রসারণ সহগটা কত বের করতে হবে। আচ্ছা, তার মানে তোমাকে ডেল্টা ভি দেওয়া আছে, ভি 1 দেওয়া আছে, গামা বের করতে বলছে, আর কিছুই না। তাহলে গামা কি হবে? ডেল্টা ভি ভি 1 ডেল থিটা। একটু ভাষার মধ্যে প্রকৃত প্রকৃত বলে তোমাকে ভয় দেখাচ্ছে, এই আর কি, আর কিছু না। তো যদি এটা আমরা ক্যালকুলেটারে বসাই দেই, দাঁড়াও ক্যালকুলেটারে বসাই, বসায় পাচ্ছি আমরা 53 10⁻⁻5। অ্যান্সারটা আসবে আমাদের 53 10⁻⁻5। একক নিয়ে কোনো মাথা ঘামাইতে হবে না, সব সিসিতে আছে, সিসিতেই থাকুক, ঠিক আছে। আর এখানে তোমার ডেল্টার মান 20 বসবে, কারণ কেলভিনেও যা ডিগ্রি সেলসিয়াস তা কোনো সমস্যা নাই, একই কথা। ওকে, এখন আমরা কিছু প্রবলেম সলভ করব, সৃজনশীল প্রশ্ন। তার আগে কিছু আমরা অনুধাবনমূলক প্রবলেম দেখে আসি, মানে খ বা 2 মার্কের জন্য। ভেজা গায়ে পাখার বাতাস যদি ঠান্ডা লাগে কেমন লাগে? তার রিজন হচ্ছে এরকম যে ধরো এটা হচ্ছে আমাদের শরীর, জাস্ট আঁকলাম আর কি, ভাই আমার ড্রয়িং খুবই জঘন্য হয়, বাট বিশ্বাস করো এই যে এটা হচ্ছে আমরা। ওকে, ধরলাম এটা আমরা আর কি। তো এখন আমাদের যখন ঘাম, মানে কি আমাদের শরীরে এভাবে পানির কণাগুলো এসে পড়ে আছে বডির উপরে, তো যখন তোমার বডির ঠিক উপরেই পানির কণাগুলো আছে, পানি কণাগুলো কি করবে? আমাদের বডি থেকে তাপ শক্তি শোষণ করবে, শোষণ করে বাষ্প হওয়ার ট্রাই করবে। তো যখন শোষণ করে বাষ্প হবে, এই কথার মানে কি, কিউ সমান সমান mLv, ডিরেক্টলি পানি হয়ে গেল বাষ্প। তাহলে এই কিউ মানে তাপ শক্তি কোত্থেকে দিবে? আমাদের বডি এই কিউ ছেড়ে দিবে, আর ওইটা গ্রহণ করবে পানি। তো যখন আমাদের বডি থেকে তাপ শক্তি বের হয়ে যাবে, আমাদের বডি কি ঠান্ডা হয়ে আসবে। এখন তুমি যখন পাখার বাতাস তার মধ্যে আবার দিবা, তখন কি তোমার বডি আরো ঠান্ডা লাগবে। সো মেইন থিমটা হচ্ছে সুপ্ত তাপ, যে যখন আমরা ঘামা গায়ে বসবো, উপরে বাতাস এসে এই পানিকে বাষ্প করাই দিবে, এবং সুপ্ততা আমাদের বডি থেকে টান দিয়ে বের করে দিবে। সো আমাদের বডি কুল ডাউন হয়ে যাবে, তাই আমাদের কাছে মনে হবে বেশ ঠান্ডা ঠান্ডা, এইটা হচ্ছে কারণ। এবার প্রেসার কুকারে রান্না করতে গেলে কেন সময় কম লাগে? লজিক্যালি ভাবো যে প্রেসার কুকার আসলে কেমন, প্রেসার কুকার কিন্তু একটা
আবদ্ধ পাত্র, ওই যে গ্যাসের সিলিন্ডারের মতো এটা আবদ্ধ পাত্র। তো তুমি যখন নিচ থেকে এইভাবে হিট দিচ্ছ, মানে তাপ শক্তি দিচ্ছ, তখন কি হচ্ছে, এটার ভিতরে যে পানির কণাগুলো আছে এখানে কিন্তু চাপের মান প্রচন্ড বেড়ে যাচ্ছে। তো যখন চাপের মান তোমার প্রচন্ড বেড়ে যাবে, তখন পানির যে স্ফুটনাঙ্ক তা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ দেখা যাবে ভিতরের যে পানি আরো বেশি তাপমাত্রায় ফুটতেছে, আরো বেশি তাপমাত্রায় ফুটতে থাকবে। তাহলে এখন ভাই তুমি আমাকে বলো, যদি পানির ভিতরে তাপমাত্রার স্ফুটনাঙ্ক বেশি হয়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, তাকে খাবার খুব তাড়াতাড়ি গলে যাবে না? আর খাবার যদি তাড়াতাড়ি গলে যায়, আমার তো রান্না খুব তাড়াতাড়ি হবে, আমার সময় কম লাগবে। অর্থাৎ সিম্পল কথা হচ্ছে যে চাপ বেড়ে গেলে পানি বেশি তাপমাত্রায় এখানে ফুটতে থাকবে। এটা মেইন কথা। এখন সেম কোশ্চেন আরেক ভাই জিজ্ঞেস করতেছে, গলনাঙ্কের উপরে চাপের প্রভাবটা কি। যেমন ধরো যদি আমরা একটা বরফের কথাই বলি, বরফ যখন গলে পানি হয়ে যায় তখন কি অবস্থা হয়, এটা কিন্তু আয়তনে প্রসারিত হয়। তো মনে করে দেখো, সরি সরি, বরফ যখন তোমার গলে পানি হয়ে যাবে, তো বরফের আয়তন যা ছিল ভি আইস, আর পানির আয়তন যা হবে এটা কিন্তু কমে যাবে। তার মানে যখন তোমার চাপ বেড়ে যাচ্ছে, আয়তন তোমার কমে যাচ্ছে। তার মানে গলনাঙ্কের ক্ষেত্রে ব্যাপারটাকে আমি এভাবেই বলতে পারতেছি যে তোমার কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তর হওয়া। আর যেহেতু বরফ গলে গেলে আমাদের আয়তনটা হ্রাস পাবে, তার মানে আমি উল্টাই বলতে পারি যে চাপ যখন বেড়ে যাবে তখন আয়তনটা কমে যাবে, এবং এই আয়তনটা কমে যাওয়ার কারণে গলাটা সহজ হয়ে যাবে, তার মানে গলনাঙ্ক হ্রাস পাবে। অর্থাৎ আমি এটা বলতে পারি, চাপ যত বৃদ্ধি পাবে গলনাঙ্ক তত হ্রাস পাবে। এই জন্যই নর্মাল যখন প্রেসার হবে, স্বাভাবিক যখন চাপ হবে, তখন বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তুমি যদি চাপটাকে বৃদ্ধি করে দাও, চাপ বৃদ্ধি পেলে দেখা যাবে যে এটা গলনাঙ্ক 0 থেকে হ্রাস পেয়ে -2-তে চলে আসবে। সো মেন কথা, চাপ বাড়লে গলনাঙ্ক হ্রাস পাবে। এটা মেইন কথা, ঠিক আছে? আচ্ছা, তো চলো এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। ঢাকা বোর্ড 20 কোশ্চেনে কি লিখছে, একজন শরবত বিক্রেতা গরমের সময়ে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শরবত তৈরির জন্য 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 কেজি পানিতে, একটা কাজ করি ড্রয়িং করে করে বোঝাই তাহলে ভালো হয়। উনি কি করলেন, এরকম একটা পাত্র নিলেন, সেই পাত্রের মধ্যে কি নিচ্ছেন, সে 20 কেজি পানি নিচ্ছেন, 20 কেজি ওয়াটার নিছেন, ঠিক আছে? এবং তার মধ্যে কি করবেন, ওই তার মধ্যে কিছু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ মিশাই দিবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস। আচ্ছা, পানির তাপমাত্রা আমরা জানি 35 ডিগ্রি সেলসিয়াস, ফাইন। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে এই মিশ্রণে যদি আমি তাপমাত্রায় আনতে চাই, তাহলে 6 কেজি বরফ ব্যবহার করলে সম্পূর্ণ বরফ গলে যাবে কিনা। মেন কথা হইলো এইটা, তুমি যখন এই মিশ্রণটা বানাবা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, তোমার কতটুকু বরফ দরকার এইটা আমি জানতে চাই। তাহলে কিভাবে করব, আমরা অঙ্ক সলভ করব ক্যালোরিমিতির মূল নীতি দিয়ে। তো ক্যালোরিমিতির মূল নীতি কি ছিল, গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, এটা আমরা এখান থেকে বের করব। তাই তাপ নিবে কে আর তাপ ছাড়বে কে? তাপ ছাড়বে হচ্ছে পানি। কোন পানি? তোমার যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 কেজি পানি। তাহলে পানি তাপ যখন ছাড়বে, সিম্পলি এম এস ডেল থিটা। আর গ্রহণ কে করবে? বরফ। কিন্তু বরফ কত সেটা আমি জানি না, তাহলে আমি ধরলাম m কেজি বরফ আমি নিব। তাহলে m কেজির বরফ আগে গলবে, MLF। যখন এই বরফটা গলে পানি হবে, তখন সেই পানির তাপমাত্রা বাড়বে MS ডেল থিটা। তাহলে বরফের এম তো আমি জানি না, কিন্তু বরফের LF কত, মানে গলনের শুভতাপ 3,36,000। যখন এই বরফটা গলে পানি হবে, তখন তার এস হয়ে যাবে 4200। বরফ কই ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস, যাবে কোন পর্যন্ত? 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, মানে মিশ্রণের তাপমাত্রা পর্যন্ত উঠবে। তাই ডেল থিটা লিখলাম আমি 15 - 0। তাহলে বাম পাশে লিখলাম সব বরফের ডাটা। এবার ডান দিকে কি লিখবো? ডান দিকে লিখবো যেই পানির কাছ থেকে ওইটা সংগ্রহ করলো, যে শক্তি সংগ্রহ করলো সেটা। তাহলে ওই পানির ভর কত? ওই পানির ভর হচ্ছে 20 কেজি। পানির এস কত? 4200। পানি আছে কততে? 35 ডিগ্রি সেলসিয়াসে। বাট পানি তাপ ছাড়তে ছাড়তে ঠান্ডা হয়ে কত হয়ে যাবে?
15 ডিগ্রি সেলসিয়াস, মানে মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে। তাহলে এখন যে আমি অঙ্ক জাস্ট ক্যালকুলেটরে বসাই দিই, তখনই কি পেয়ে যাব ছোট হাতের এম। তার মানে আমি পেয়ে যাব যে ভাই আমার কতটুকু বরফ দরকার। তাহলে আমি অঙ্কটা করে পাচ্ছি 4.21 কেজি। তার মানে আমি যদি এই শরবত বানাইতে চাই, আমার দরকার মোটামুটি 4 কেজির একটু বেশি। তার মানে আমি যখন দরকার চেয়ে বেশি বরফ দেই, তাহলে কি হবে? না, সম্পূর্ণ বরফ গলবে না, কারণ তোমার দরকার এতটুকু, তুমি দিছ আরো বেশি। তাই অ্যান্সারটা হচ্ছে সম্পূর্ণ বরফ গলবে না। ডিরেক্ট অ্যান্সার, কারণ ভাই আমার পক্ষে 4.21 পর্যন্তই গণনা সম্ভব। একদম সোজা সিম্পল অ্যান্সার, এর চেয়ে বেশি আমি পারবো না। আচ্ছা, 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি করার তার আয়তন এবং ক্ষেত্রফল সামথিং সামথিং হইল। তো বলছে এই গোলকটার তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তার মানে del C/5 সমান সমান del F/9। তো আমরা কি করব? আমরা এখানে ডেল্টা এফটাকে বের করব। তাহলে ডেল্টা সি কত? 50 বাড়ছে, 50/5 × 9, তাহলে 90 ডিগ্রি ফারেনহাইট এতটুকু বৃদ্ধি পাইছে। নাও তাহলে আমাদের কিন্তু 3 মার্কের অঙ্ক করা শেষ। এখন আমরা 4 মার্কের অঙ্কে যাব। 4 মার্কে কি বলছে? এই যে ক্লু তোমাকে দেওয়া আছে, সেখান থেকে তুমি আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক বের করে দেখাও। তাহলে আগে দেখি কি দেওয়া আছে। কি আমাকে ব্যাসার্ধ দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি আমি এর ক্ষেত্রফলটা বের করতে পারবো না? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। কিন্তু 1 সেন্টিমিটার বসানো যাবে না, মিটার করতে হবে। 10⁻², মিটার স্কোয়ার করে বসাই দেই, তাহলে মানটা পাচ্ছি 1.257 10⁻³ মিটার স্কোয়ার, মানে আদি ক্ষেত্রফল। ঠিক একইভাবে আমরা আদি আয়তনটাও বের করতে পারবো, 4/3πr³। তাহলে 4/3π কোনো সমস্যা না, কিন্তু ব্যাসার্ধকে মিটার করে বসাইতে হবে, মানে 10⁻²³। এটা করলে আমরা পাবো 4.189 10⁻⁻6 মিটার কিউব। তাহলে এগুলো হচ্ছে আদি ক্ষেত্রফল এবং তোমার আদি আয়তন। এখন তোমাকে বলতেছে যে না, তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করবা, তখন তোমার নতুন যে ক্ষেত্রফল A2 সেটা কত হয়ে যাবে? তাদের দাবি হচ্ছে তার নতুন বা পরিবর্তিত ক্ষেত্রফল হচ্ছে 12.5874 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। যদি করে দেই, কি করবো আমরা? 12.5874 সাথে 10⁻⁻4 মিটার স্কোয়ার। আর নতুন আয়তনটা তারা কত দাবি করতেছে? তার নতুন আয়তনটা দাবি করতেছে 4.1993 এত সেন্টিমিটার কিউব। তাহলে আমরা একটু কারেকশন করব, 4.1993 10⁻⁻6 এত মিটার কিউব। তাহলে আমরা দেখো কি জানি, আমরা কিন্তু আদি ক্ষেত্রফলও জানি, আদি আয়তনও জানি, এবং নতুন ক্ষেত্রফল নতুন আয়তনকেও জানি। এখন কি করব? এখন আমরা এখান থেকে ডিরেক্টলি বিটা এবং আলফা বের করব। তা যদি তুমি বিটাকে বের করতে চাও, তাহলে কি করবা? নতুন ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল ডেল্টা থিটা। এবং যদি গামা বের করতে চাই, তাহলে আমি আয়তনের পরিবর্তনকে বের করব আদি আয়তন এবং তাপমাত্রার পার্থক্য দ্বারা ভাগ করে দিব। তাপমাত্রা পার্থক্য কত বসবে? 50, মানে ডিগ্রি সেলসিয়াস যা কেলভিনতা। তাই যদি করি, তাহলে আমাদের এখান থেকে বিটা মানটা পাবো 2.768 পাওয়ার -5 পার কেলভিন। আর গামার মানটা আমার আসতেছে 4.9176 পাওয়ার -5 পার কেলভিন। প্রশ্নে আমার কাছে তো এইটাই চাইছে যে বিটা এবং গামার মধ্যে সম্পর্কটা কি। তাহলে ভাগ করে দেই, তাহলে গামা আর বিটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 1.776, মানে মোটামুটি বলতে পারি গামা ইকুয়াল টু 1.7, বা ঠিক করে লিখি ইন্টু বিটা। সো এটা হচ্ছে আমাদের সেই আলটিমেটলি সম্পর্ক। কি করলাম? আদি মানগুলোকে নতুন মানগুলোর সাপেক্ষে যোগ বিয়োগ গুণ ভাগ করে 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 বের করে ফেললাম যে গামা আর বিটার মধ্যে সম্পর্কটা কি। ঠিক আছে, তো এখন আমরা আসি চট্টগ্রাম 2020-এর একটা প্রশ্ন। দেখতে পাচ্ছ তোমাকে বাম পাশে একটা দণ্ড দেওয়া আছে, যার আদি দৈর্ঘ্য 25 সেন্টিমিটার L1, এবং তাপমাত্রা যখন 20 থেকে 50 হলো, মানে তাপমাত্রা পার্থক্য হলো 30 কেলভিন, তখন তার নতুন দৈর্ঘ্য হয়ে গেল 25.007 এত সেন্টিমিটার। আমাকে বলতেছে এই দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তাহলে আলফা কি হবে? ডেল্টা এল L1 ডেল্টা থিটা। তাহলে ডেল্টা এল মানে কি বিয়োগ করব, তাহলে 25 আর
0.007, তাহলে বিয়োগ করে থাকলো 0.007, আদি মানটা হচ্ছে 25, আর ডেল্টা থিটা মান তোমার হচ্ছে 30। কাটাকাটি করি, ক্যালকুলেটারে বসাই দেই, তাহলে পেয়ে যাচ্ছে সুন্দরটা মান 9.33 10⁻⁻6 পার কেলভিন। এখানে তোমার ক্যালকুলেশন করার সময় সেন্টিমিটার বা মিটার কনভার্ট করার দরকার নাই, কারণ উপর নিচে আসলে কাটাকাটিই যায়, তাই না? সো বেশি প্যারা খাবো না। এখন আমরা 4 মার্কের জন্য আসি। কি বলছে? চিত্র 2 এর আলোকে তাপমাত্রা বনাম সময় এই লিখো চিত্রটি একে দেখাও। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর নিব সময় এবং ওয়াই অক্ষ বরাবর নিব আমরা তাপমাত্রা। তোমরা খেয়াল করতে পারতেছি যে এখানে আমাকে যে বরফটা দেওয়া এটা একটু মুছে গেছে। এই বরফটা আমাকে দেওয়া আছে -5 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আমাকে পানি দিয়ে রাখছে 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যখন ড্রয়িংটা করা শুরু করব, আমি এখানে -5 থেকে আগে শুরু করব, তারপরে আমরা 0কে আঁকবো, এবং তারপরে আমরা এখানে 100কে আঁকবো, আর চাইলে মাঝখানে আমরা আরেকবার 70কে আঁকতে পারি। আচ্ছা, এখন ওই চিন্তা করে দেখো ঘটনা কি ঘটবে। -5-এর বরফ তুমি যখন তাপমাত্রা বাড়াবা, বাড়তে 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 প্রথমে -5 থেকে 0-র বরফ হবে। এবার 0-র বরফ কিছুক্ষণ সময় নিবে, গলে 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 0-র পানি হবে। এবার 0-র পানি থেকে তাপমাত্রা বাড়তে 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 একদম 100 পর্যন্ত উঠে যাবে। কিন্তু যেহেতু আমাদের এই ড্রয়িং এ 70 পর্যন্তই মার্ক করা, এই জন্য আমরা এই 70-এর পরে আর আঁকার দরকার নাই, আমরা জাস্ট সিম্পলি 70 পর্যন্ত গিয়েই থেমে যাব। তাহলে এখানে কি কি বিষয় আমরা খেয়াল করতে পারলাম? প্রথমে এখানে কি হইলো, এখানে তোমার এটা বরফই ছিল, এই পর্যন্ত বরফ। তারপর এখানে কি হইলো, এখানে তোমার বরফ গলা শুরু করলো, গলতে গলতে একদম লাস্ট মোমেন্টে সেটা পানি হয়ে গেল। তারপরে এই পানির তাপমাত্রাই আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি প্রথমে মাইনাস, যে স্টেপ ওয়াইজ লিখি, -5-এর আইস থেকে হবে 0 ডিগ্রির আইস, তারপর গলে হবে 0-র পানি, এবং সেই পানির তাপমাত্রা বাড়তে বাড়তে উঠবে 70 পর্যন্ত। এই তো, বাট কতক্ষণ হবে আই ডোন্ট নো, কারণ আমি তো এখানে কোনো পুরো হিসাব জানি না কখন শুরু কখন শেষ। যে সিম্পলি অনুপাতটা বই দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, সামনে আগে চলো। 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহার তৈরি একটা দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ, মানে বেসিক্যালি আলফা আমাকে দেওয়া আছে। একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখলো যে এর তাপমাত্রা যদি আমরা 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় দেই, তখন তার যে নতুন ঘনত্ব সেটা হবে এত। কিন্তু বেসিক্যালি লোহার যে ঘনত্ব এটা হওয়ার কথা 7800। তাহলে আমাকে প্রুফ করতে বলতেছে যে তাপমাত্রা পরিবর্তনের জন্য নতুন দৈর্ঘ্য কত হবে আগে সেটা বের করে দাও। তো 3 মার্কের জন্য আমরা আসতেছি নাম্বার সি, L2 সমান সমান L1 প্লাস আলফা ডেল থিটা ইন্টু L1। তো কিন্তু আমরা L1 জানি কত, 60 সেন্টিমিটার। যখন আমরা 60কে কমন নিয়ে ফেলি, তাহলে 1 প্লাস আলফা, আলফা কত 12 ইন্টু 10⁻⁻6, আর তাপমাত্রা পার্থক্য কত 80। যদি আমরা বসাই দেই, তাহলে আমাদের মানটা আসতেছে 60.0576 এত সেন্টিমিটার। তাহলে চূড়ান্ত দৈর্ঘ্যের মানটা হচ্ছে একটু বাড়ছে, খুব বেশি না, 60 পয়েন্ট সামথিং। এবার আমরা 4 মার্কের প্রবলেমটাই যাই। 4 মার্কে বলতেছে যে শিক্ষার্থী যে সত্য কথা বলছে তার গ্যারান্টি কি। তার মানে আমাকে ঘনত্ব বের করে দেখাইতে হবে যে তার কথার কোনো ভিত্তি আছেও কিনা। তাহলে আসো আগে আমরা আয়তনের জন্য বের করি আয়তন প্রসারণ সহগ। কত আসবে? আলফাকে 3 দ্বারা গুণ করতে হবে। সো 3 আর 12 গুণ করলে কত হয়? 3 12 36, 36 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। আর আমরা কি জানি? আমরা জানি ঘনত্বের সূত্র হচ্ছে রো সমান সমান এম বাই ভি। ভর কখনো বদলায় না, আয়তনের সাপেক্ষে কি একটা ঘনত্ব পাওয়ার কথা। তো তুমি কি এখানে জানো তোমার আয়তন কত? তুমি জানো না। তুমি একটা কাজ করতে পারো, তুমি এখান থেকে সর্বোচ্চ একটা সম্পর্ক বের করতে পারো, অর্থাৎ তার যে ঘনত্ব 7800 সমান সমান এম ডিভাইড বাই ভি1, মানে আদি আয়তনের সাপেক্ষে তুমি এটাকে লিখতে পারো। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আমরা এখান থেকে এমটাকে আনতে চাই বা গামার সাথে কনভার্ট করতে চাই, কি করতে পারি? এটা কাজ করি, তাহলে আমরা এটাকে 1 নং দিয়ে রেখে দিই। আমরা নতুন আয়তনটাকে বের করার চেষ্টা করি গামার সাহায্য নিয়ে। আমরা জানি গামা কথার মানে হচ্ছে ডেল্টা ভি ভি1 ডেল্টা থিটা, তাই না? তুমি এখানে গামার মান জানোই, তোমার গামা মানটা হচ্ছে 36 × 10⁻⁻6। তাহলে ডেল্টা ভি মানে কি? নতুন আয়তন মাইনাস আদি আয়তন।
আর এখানে কি আদি আয়তন, তার সাথে ডেল্টা থিটা। ডেল্টা থিটা কত? এ মান তোমার হচ্ছে 80 বা 80। তা যদি আমরা পক্ষান্তর করে দেই, পক্ষান্তর করলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে V2 সমান সমান 1.00288 V1। এটা আমরা এখান থেকে পক্ষান্তর করে পেয়ে যাচ্ছি। তো সমীকরণ নং 2। এখন দেখো তুমি চাইলেই কিন্তু নতুন ঘনত্ব রো টু সমান সমান কি লিখতে পারো, M/V2। থাকুক এম এর জায়গায় এম, V2 এর পরিবর্তে কি লিখতে পারো, 0.02888 V1। এখন এটা চালাকি করো, 1.00288 যে ভাই ছিল সে ভাই থাকুক, কিন্তু M/V1 তার পরিবর্তে লেখা যাবে 7800, তাই না? এখন যদি বসাই দেই, বসাই দিলেই পাচ্ছি 407.6 কেজি পার মিটার কিউব। তাহলে আসলেই তোমার ঘনত্ব চেঞ্জ হয়ে গেল, এবং উনি যা দেখলেন তাই পাইলেন। তার মানে এই শিক্ষার্থী যা দাবি করলেন তার পর্যবেক্ষণটি সঠিক ছিল। সঠিক মানে আমরা এখানে ম্যাথ তো সলভ করতে পারবো না, কিন্তু আমরা এখানে চাইলে সাপেক্ষ মানে অনুপাত ধরে 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 আগাইতে পারবো, এবং সেই হিসাবেই অজানা মানটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা এখান থেকে এই ম্যাথটা বুঝতে পারছো যে আমরা কিভাবে সলভ করে ফেললাম। ওকে, তা চলো এখন আমরা এরপরে চলে যাই। আমাকে বলা হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রামের একটা তামার পাত্র আছে। সেই তামার পাত্রে আমরা কিছু পানি নিব। তাপ আদান প্রদানের কারণে উভয়ের যে চূড়ান্ত তাপমাত্রা সেটা হবে 65। এটাকে আমি এভাবে বলতে পারি যে এই দেখো আমাদের একটা তামার পাত্র আছে, এই তামার পাত্র তোমার হচ্ছে 0.5 কেজি এবং তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি এখানে কি করবা, তুমি এর মধ্যে কিছু পানি নিবা, কত, 200 ml। 200 ml মানে 0.2 কেজির পানি নিবা, এবং এর তাপমাত্রা কত, 75 ডিগ্রি সেলসিয়াস। তো এরা দেখা যাবে যে যখনই রেখে দিব, কিছুক্ষণ যাইতে যেতে যেতে আস্তে আস্তে তাপমাত্রা আদান প্রদান করতে করতে এদের টোটাল মিশ্রণ তাপমাত্রা হয়ে যাবে 65 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কে নিবে আর কে ছাড়বে? পাত্রের তাপমাত্রা কম তাহলে পাত্র গ্রহণ করবে, আর পানির তাপমাত্রা বেশি তাহলে পানি তাপ ছাড়বে। খুব ভালো কথা। তো এই যে তাপ যে দেওয়া নেওয়া হইলো, পানির আপাত প্রসারণ মানে চোখে দেখে মনে হইলো 1.49, বাট এটা কিন্তু অরিজিনাল না। এখন কি বের করবো আমরা? আমাকে বের করতে বলতেছে যে ভাই পানির প্রকৃত প্রসারণটা কত বের করে দেন। তাহলে পানির যদি 3 মার্কের জন্য আমরা যদি প্রকৃত প্রসারণ বের করতে চাই, তাহলে কি করতে হবে? আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণকে যোগ করতে হবে, তাই না? তাহলে পানির আপাত প্রসারণ কত, 1.49 ml, আর এর সাথে অ্যাড করতে হবে পাত্রের প্রসারণ। ওটা আমি কিভাবে করব, মানে ডেল্টা ভি। তাহলে পাত্রের প্রসারণ বের করতে হয় ডেল্টা ভি, তো কি করতে হবে, গামা তার সাথে ডেল্টা থিটা, এটাকে মাল্টিপ্লাই করে দেওয়া লাগবে না? এটা দিলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ যে তোমার এখানে আপাত প্রসারণের মানটা কত আসতেছে। তো তোমার এখানে 1.49 যেমন আছে থাকুক, গামা মান কত বলছে আমাকে, 50.1 ইন্টু 10⁻⁻6। আর তাপমাত্রা পার্থক্য কত? তোমার দেখো পাত্র ছিল 25-এ, আর তোমার পাত্র চলে গেছে 65, সরি, পাত্র তোমার ছিল 23-এ, উঠে গেছে 65 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 65 - 23 শেষ। সোজা হিসাব, যদি যোগ বিয়োগ করে ফেলি তাহলে চলে আসলো 1.91 ml। মানে যে এককে আছে সেই এককে থাকুক, আমরা এখানে বেশি প্যারা খাবো না। বুঝতে পারছো? শেষ। তাহলে আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণটাকে যোগ করে দিলাম, অটোমেটিক হয়ে গেল আমাদের এখানে প্রকৃত প্রসারণ। এখন যাবো আমরা 4 মার্কের অঙ্কে। এই ঘটনায় চূড়ান্ত তাপমাত্রা আরো যদি 5 ডিগ্রি বৃদ্ধি করতে চাই, তাহলে আরো কত পানির প্রয়োজন হবে বের করতে হবে। ঠিক আছে, সমস্যা নাই। মেন ঝামেলাটা হইতেছে যে তোমার এই যে পাত্র, পাত্রের আপেক্ষিক তাপের মান কই, মানে পাত্রের এস কই তা তুমি জানো না। তাহলে আগে বের করে নাও এই পাত্রের এস এর মান কত। তাহলে আমরা জানি যা নিব তাই ছাড়বো, গৃহীয় তাপ ইকুয়াল টু বর্জ্য তাপ। তাহলে এখানে কে নিচ্ছে, যা নেওয়ার এই পাত্রটা আমার নিচ্ছে। তাহলে পাত্রের ভর কত, এখানে 0.5, এস আমি জানি না, ডেল থিটা ও উঠবে কোথায়, 65, ছিল কত, 23-এ। আর ওকে তাপ সরবরাহ কে করবে, পানি। তাহলে পানির ভর কত, 0.2, পানির এস কত, 4200, পানি আসে কোথায়, 75-এ, যাবে কোথায়, 65, মানে এম এস ডেল থিটা। জাস্ট একটুই করছি ভাই, আর কিচ্ছু না। তাহলে এখন বের হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের এস এর মান 400, 400 জুল পার কেজি পার কেলভিন।
তাই দেখো তামার কিন্তু পাত্রের জন্য এস এর মান আমার এমনিও মুখস্থ, বাট তাও বের করে দেখলাম যে না 400ই আসছে। তাহলে এখন আমরা সেকেন্ড পার্টে যাব। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্টে চাওয়া হচ্ছে যে তাপমাত্রা আমরা আরো বাড়াবো, কত? 5 ডিগ্রি বাড়াই দিব। তাহলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? তাহলে মিশ্রণের তাপমাত্রা হবে, আগে তোমার ছিল 65, আরো 5 ডিগ্রি বাড়লে হবে 70 ডিগ্রি সেলসিয়াস। ওকে, কিন্তু সেখানে কি করতে হবে, আরো কতটুকু পানি লাগবে, মানে আগে পানির ভরটা বের করতে হবে। তাহলে পাত্রের ভর 0.5 ছিল, আছে, এস এর মান 400ই আসে, বা ডেল থিটা যাবা কোথায় এখন? মিশ্রণ 70 হয়ে গেছে, আগে ছিল 65। তাহলে পাত্র 23 ডিগ্রির, এখান থেকে যাবে 70-এ, সমান সমান পানির ভর আমি জানি না, এম ইন্টু পানির এস 4200 ডেল থিটা। তাহলে পানি আছে 75-এ, ও নামবে কোথায়? মিশ্রণের তাপমাত্রা 70-এ। তাহলে এম এস ডেল থিটা এভাবে করে আমরা পেয়ে গেলাম যে আমাদের এম এর মান তাহলে এখান থেকে আসতেছে 0.4476 এত কেজি। তাহলে আরো এক্সট্রা কতটুকু পানি আমার লাগবে? সেটা হচ্ছে 0.4476 মাইনাস আমার কাছে আছে কত, আমার কাছে আছে 0.2 কেজির পানি। তাহলে যা লাগবে আর যা আছে যদি বিয়োগ করে দেই তাইলেই তো হয়ে গেল। তো তুমি যদি চাও এটাকে সুন্দর করে এমএল এ এভাবে লিখতে পারো, বিয়োগ করে 247.6 এত এমএল। তার কারণ আমরা মনে রাখবো এভাবে, 1 কেজি পানি মানেই 1 লিটার পানি। সো 1 কেজির পানি মানেই 1 লিটারের পানি। সো বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ করলেই উত্তরটা পেয়ে যাচ্ছ। হোপফুলি এতক্ষণ যা তোমাদেরকে বুঝাই বললাম তোমরা মোটামুটি জিনিসটা ধরতে পারছো। আমরা ছোট্ট একটা অঙ্ক করে ফেলি। বি বস্তুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তাই 3 মার্কের জন্য 4 ডিগ্রি সেলসিয়াস কেজি প্রকাশ করতে হয় C/5 F-32/9। তো ডিরেক্টলি এখান থেকে আমরা এফ এর মানটা পেয়ে যাচ্ছি। এফ এর মান আসতেছে আমাদের 39.2 ডিগ্রি ফারেনহাইট। ওকে, শেষ 3 মার্কের অঙ্ক। এখন আমরা 4 মার্কের অঙ্কে আসি। এ পাত্রের শুধুই তরল, আর বি বস্তুর তাপমাত্রা 30 বৃদ্ধি করতে হলে কোথায় তাপের প্রয়োজন বেশি হবে? তাহলে আমরা এ আর বি অনুপাত করব এম এস ডেল থিটা। ঠিক আছে, তাহলে তোমার দেখো বিতে ভর কত, 5 গ্রাম দেওয়া, তাহলে 5/1000। এখানে এস এর মান কত, 1700, আর ডেল থিটা কত হবে, 30। এখন ঠিক একইভাবে যদি আমরা এ পাত্রের তরলকে নেই, তরলের আপেক্ষিক তাপ দিয়ে দিছে 4200, তাপমাত্রা পার্থক্য 30 হবে। প্রশ্ন মতে বলাই আছে, খালি এটা তুমি জানো না যে এখানে এম এর মানটা তুমি কত বসাবা। এন এর মান তুমি কিভাবে বের করতে পারবা? এখানে দেখো ব্যাসার্ধ বলা আছে, হাইট বলা আছে। তাহলে এ পাত্রে যতটুকু ভর আছে এম সমান সমান রো ইন্টু ভি। তো তুমি ভালো করে জানো যে এখানে পানি উল্লেখ করে দিছে। তুমি কি বুঝতেছো? কারণ 4000 সালে পানির জন্যই, বা স্টিল যদি আমরা এখানে খেয়াল করি 1 সিসি পানির ভর 1 গ্রাম, তার মানে পানির জন্য ঘনত্ব ডিরেক্টলি 1000। ঠিক আছে, মানে এটা অঙ্ক করেও পাওয়া যায়, বাট আমরা জানি ডিরেক্টলি 1000। আয়তন কিভাবে আসবে? পাই আর স্কোয়ার এইচ থেকে আসবে। তাই রাখলাম 1000 ইন্টু পাই, আর এর মান কত, 5 সেন্টিমিটার, তাহলে 5/100 স্কোয়ার। আর হাইটের মানটা কত, 20 সেন্টিমিটার, 20/100। এটা করলে আমরা এখানে ভরের মান পেয়ে যাব 1.57 এত কেজি। এখন যারা কনফিউজ হয়ে গেছো এই রোটা বের করা নিয়ে, আমি তোকে দেখাই দিচ্ছি যে এইভাবে পানির ক্ষেত্রে এস এর মান হচ্ছে 4200 জুল/কেজি/কেলভিন। ওকে, এখন যদি আমরা চাই ঘনত্ব চিন্তা করতে, পানির ঘনত্ব 1000 কেজি/মিটার কিউব। 1000 কেজি/মিটার কিউব আর 1 গ্রাম/সিসি একই কথা, এটা মনে রাখবা। 1000 কেজি/মিটার কিউব আর 1 গ্রাম/সিসি একই কথা, কনভার্ট করলে পাওয়া যায়। ঠিক একইভাবে 4200 জুল/কেজি/কেলভিন, আর এখানে তো 1.1 বসায় দাও, 1 ক্যালোরি বা কেলভিনে কোনো সমস্যা নাই, কনভার্ট করা যাবে। মানে জুলকে আমরা ক্যালোরি করব, কেজিকে আমরা গ্রাম করব, তখন দেখবা এই মানটা তোমার ওয়ানে চলে আসছে। এগুলো একটু মুখস্থ রাখতে হয়, তাহলে পরীক্ষায় তাড়াতাড়ি অ্যান্সার করা যায় আর কি। তাহলে QA/QB যেটা অনুপাত করি তখন পেয়ে যাব 755.76। তো এখন দেখো তুমি চিন্তা বুঝতে পারতেছো যে এটাকে যদি আমি হিট দিতে চাই আমাকে অনেক বেশি মাত্রায় হিট দিতে হবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে এ তরলকে বেশি হিট দিতে হবে বি বস্তুর তুলনায়, তুমি যদি একই রকম তাপমাত্রা পার্থক্য ঘটাইতে চাও। ঠিক আছে,
তাহলে এই অধ্যায় কিন্তু দেখো বেশ ইজি আছে, কিন্তু অঙ্কগুলোর ডাটাগুলো ঝামেলার, একটু কষ্ট করে প্র্যাকটিস করব আমরা, তাহলে মোটামুটি তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের এইটা ক্লাসের এই পর্যন্তই ছিল। আমি প্রত্যেকটা আধা টাইপ তোমাকে দেখাই দিলাম, এখন তুমি তো বাসায় প্র্যাকটিস করো এবং চেষ্টা করবা যত তাড়াতাড়ি তুমি প্রবলেমগুলোকে শেষ করতে পারো। সবই অভ্যাস, আর কিছু না। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। বিদায়।